কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো, আজ আর নেই। না, আমি গান গাইতে বসিনি, গান ভালো পারিও না, কিন্তু এই গানটা একটা শব্দের সঙ্গে জড়িত। গানটা গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা, আর গেয়েছেন মান্না দে। বাংলার যে অন্যতম 10টি গান, তার 5টির মধ্যে এই গানটি উল্লেখযোগ্য একটি। পাশ্চাত্য সঙ্গীতের ঢঙে এই গানটা গাওয়া, বলা যেতে পারে এই গান শুধু গান নয়, আবেগ, অন্যরকম একটা মায়া, নিদারুণ আকুলতা নিয়ে এই গান সৃষ্টি। কিন্তু কেন গানটা নিয়ে আজকে আলোচনা করছি? ওই যে বললাম, গানটা গাইলেই একটা স্মৃতি যেন রোমন্থন করতে ইচ্ছা করে। অতীত, ইতিহাস, আড্ডা। এই আড্ডার সঙ্গে জড়িয়ে আছে কফি হাউস। আশা করি বুঝতে পারছো আমি কেন আড্ডা নিয়ে এত কথা বলছি। হ্যাঁ, ঠিকই ধরেছ। আজকে আলোচনার বিষয়বস্তু সৈয়দ মুজতবা আলীর পঞ্চতন্ত্রের অন্তর্গত পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর 2য় সেমিস্টারের এই 4র্থ প্রবন্ধ আড্ডা। তাহলে চলো সরাসরি চলে যাই আড্ডা প্রবন্ধের আলোচনায়। তার আগে গুটিকতক শব্দ, যেটুকু অংশ আজকে পাঠদান করে বুঝিয়ে দেব, তার শব্দ অর্থগুলোই শুধুমাত্র এখন আলোচনা করব। তো সবার প্রথমে বলি, আড্ডা সমবেত বা মিলিত হয়ে রঙ্গরসিকতাপূর্ণ গল্পগুজব করাকেই সাধারণত আড্ডা বলা হয়ে থাকে। মজলিসও বলা যেতে পারে, তবে এটি একটি উর্দু শব্দ। তারপরেই আমরা আসছি উত্তম। আমার নামেই নাম। তো উত্তম শব্দটি অর্থ হচ্ছে উৎকৃষ্ট, শ্রেষ্ঠ বা খুব ভালো। তারপরেই আমরা শব্দ পাচ্ছি হাবেলি, অট্টালিকা বা প্রাসাদ। মৌলবি, মুসলমান পণ্ডিত। পাতলুন, ফুল প্যান্ট। কামিজ, ঢিলাঢালা পোশাক বিশেষ। পাল্লা, সিন্ধুনদ থেকে প্রাপ্ত ইলিশ। মাদার, ওই ইলিশকেই মাদার বলা হয়। সেক্ষেত্রে ভারুচ বা ভারত শহরের নর্মদা নদী থেকে প্রাপ্ত ইলিশকে ওই অঞ্চলের মানুষেরা মদার বলে। অপিচ, কথার অর্থ হচ্ছে তবুও বা তথাপি। তরিবত, আদব কায়দা বা জুৎসই করা। উমদা, চিজ, মানে চমৎকার বস্তু। উমদা চিজ কথার অর্থ হচ্ছে চমৎকার বস্তু। বেহেস্ত, স্বর্গ বা দেবলোক। 5 বকত, সঠিক উচ্চারণে 5 ওয়াক্ত একথাও বলা হয়ে থাকে। 5 বার বা 5 দফা। মিশরি নিকোশি, মানে খাঁটি মিশরীয়। কাফে বা ক্যাফে, রেস্তোরাঁ। সুশীল কথার অর্থ হচ্ছে ভদ্র। মেল, পাঠ্যাংশ অনুসারে মেল অর্থে আমন্ত্রণ। তারপরেই বলা হয়েছে মেলে না, অর্থাৎ মেল মেলে না, অর্থাৎ ডাক বা আমন্ত্রণ মেলে না। বেরাদর, মানে জ্ঞাতি, আত্মীয় বা ভ্রাতা। মমলেট, ডিম ভাজা। কাটলেট, বিলিতি কায়দায় মাছ ভাজা বা মাংসের বড়া বিশেষ। খয়ের খা, চাটুকার, স্তবক বা মোসাহেব। মিনসে, সমত্ব পুরুষকে বিদ্রুপার্থে বা ব্যঙ্গ করে এখানে মিনসে কথাটা ব্যবহার করা হয়েছে। তাহলে এবার চলা যাক মূল প্রবন্ধের বা রম্যরচনার এই অংশটিতে। লেখক সৈয়দ মুজতবা আলী
প্রথম প্যারার মধ্যেই বলছেন, আড্ডা সম্বন্ধে সম্প্রতি কয়েকটি উত্তম উত্তম লেখা বাংলায় বেরোনোর পর ইংরেজিতেও দেখলুম আড্ডা হামলা চালিয়েছে। অর্থাৎ বেশ কিছু ভালো ভালো লেখা আড্ডা নিয়ে বাংলায় বেরিয়েছে এবং সেগুলো বেরোনোর পর ইংরেজিতেও এরকম আড্ডা নিয়ে আলোচনা বেরোচ্ছে। তা দেখেই তার মনে হয়েছে ইংরেজদের কাছেও আড্ডা আজকে জায়গা করে নিচ্ছে। তাই জায়গা করে নেওয়াকেই এখানে লেখক বলতে চেয়েছেন হামলা চালিয়েছে। চণ্ডীমণ্ডপের ভস্টাজ এবং জমিদার হাভেলির মৌলবি যেন হঠাৎ কোট পাতলুন কামিজ পরে গটগট করে স্টেটসম্যান অফিসে ঢুকলেন। অর্থাৎ বাঙালি হিন্দুদের পূজা মণ্ডপে দেবী দুর্গা কালী যে স্থানে পূজা হয়ে থাকে সেরকম স্থান থেকে ভট্টাচার্য মহাশয় আর হাভেলির জমিদার, মানে অট্টালিকা বা বিশেষ বড় প্রাসাদ তুল্য বাড়ির জমিদার মশাই মৌলবি যেন হঠাৎ করেই কোট পাতলুন কামিজ পরে গটগট করে ঢুকে পড়েছে এই স্টেটসম্যান অফিসে। অর্থাৎ এখানে ইংরেজির সঙ্গে বাঙালি হিন্দু এবং মুসলমানদের যে আধিপত্য আড্ডার, তা যেন ইংরেজির মধ্যেও প্রভাব বিস্তার করেছে। কিন্তু এই সম্পর্কে একটি বিষয়ে আমার কিঞ্চিত বক্তব্য আছে। প্রামোদিক বলছেন এই নিয়ে তার একটা কিঞ্চিত বক্তব্য তিনি আছেন বলে ব্যক্ত করেছেন। আড্ডাবাজরা বলতে চান বাংলার বাইরে নাকি আড্ডা নেই, অর্থাৎ বাঙালিরাই শুধুমাত্র আড্ডা প্রিয় জাতি। এই বাঙালিদের বাইরে, বাংলার বাইরে আর কোথাও যেন এরকম আড্ডা নেই। কথাটা ঠিক ও ভুল। প্রাবন্ধিকের মনে হয়েছে কথাটা সর্বৈব সত্য, যে বাঙালির থেকে বড় আড্ডাপ্রিয় মানুষ আর নেই। এরা আড্ডা কখন না দিয়ে থাকে, কোথায় না দিয়ে থাকে। সাধারণভাবে এদের আড্ডা দেওয়ার যে বিশেষ ক্ষেত্র, সবচেয়ে সুন্দর আড্ডা হলো বই পড়া। একটা ভালো বই, এক কাপ কফি আর একটা সুন্দর বিকেল পেলে এরা আড্ডা কখন থামাবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। রেল স্টেশন, চায়ের দোকান, অফিস, আদালত কিংবা ভ্রমণ পিপাসু মানুষ ভ্রমণে গিয়ে একসঙ্গে, এছাড়াও কাফে শপ তো আছেই। কোথায় না আড্ডা বাঙালি দিয়ে থাকে। তো সেই আড্ডার স্থলে বাঙালিদের আড্ডা যেন সব আড্ডাকে হার মানিয়ে দেয়। সেই জন্যই বলা হয়েছে কথাটা ঠিকও, আবার পরক্ষণেই বলা হচ্ছে ভুলও। কেন ভুল বলা হচ্ছে? বাঙালিদের আড্ডার ধরন ধারণ নিয়ে যেমন বাঙালিরা গর্বিত, তেমনি বাঙালির মতন অন্য পৃথিবীর বিভিন্ন জাতি শ্রেণী তারাও আড্ডা দিয়ে থাকেন। তো তাদের কাছে তাদের আড্ডাটাই বেশি প্রাধান্য পেয়ে থাকে। তারাও তো একই রকমভাবে ভাবে যে আমরাই পৃথিবীর শ্রেষ্ঠ আড্ডাপ্রিয় জাতি। বিশেষ করে কায়রো, মিশর, তাদের কথা বলা হয়েছে। তো তাদের ভাষা, তাদের আড্ডা আমাদের সঙ্গে মেলে না। আমরা বুঝতেও পারি না যে তারা সত্যিই কতটা পরিমাণ আড্ডা দিচ্ছে না দিচ্ছে। তাই লেখক বলছেন ভুলও, অর্থাৎ তাদের আড্ডাটা যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমাদের আড্ডার সঙ্গে তাদের আড্ডার তফাৎটাও আমরা বুঝতে পারতাম। কেন এই তুলনা দিচ্ছেন? তুলনা দিয়ে নিবেদন করছি। প্রাবন্ধিক পরেই তুলনা দিচ্ছেন এই বলে, সিন্ধু নদ উজিয়ে যে মাছ ধরা পড়ে তার নাম পাল্লা। অর্থাৎ সিন্ধু নদের প্রবাহের উল্টো দিকে যে মাছগুলো উঠে আসে তার নাম পাল্লা, অর্থাৎ ইলিশ। অতি উপাদেয় মৎস্য, বেশ সুস্বাদু, বেশ স্বাদিষ্ট এক প্রকারের মাছ। নর্মদা উজিয়ে ভরত শহরে যে মাছ ধরা পড়ে তার নাম মদার। অর্থাৎ ওই একই ইলিশ নর্মদা গুজরাটের ওপর দিয়ে প্রবাহিত হয়ে যে ভরত শহরের পাশে প্রবাহিত নদী মোহনায় গিয়ে এই মাছ উঠছে, তার নাম তখন হয়ে যাচ্ছে মদার। আর গঙ্গা পদ্মা উজিয়ে যে মাছ বাঙালিকে আকুল উতলা করে তোলে তার নাম ইলিশ। পদ্মার ইলিশ তা আমাদের বলে দিতে হয় না। বাংলাদেশের
এই ইলিশ জগৎজোড়া যার খ্যাতি। যদিও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ইলিশের আমদানি কিন্তু কোনো অংশে কম হয় না। স্বাদে এবং প্রিয়তার দিক দিয়ে এই পদ্মার ইলিশ যেভাবে জায়গা করে নিয়েছে বিশ্বের মানচিত্রে, তা হয়তো আর কোথাও নেই। তবুও ইলিশ বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিতি পায়। পদ্মা গঙ্গার ইলিশ, লেখক প্রাবন্ধিক এখানে এভাবে বললেও পাল্লা বা মদার এদেরকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে বোঝানো হয়েছে। খোট্টা মাপ কিজিয়ে মুল্লুকে পৌঁছানোর পর তার নাম হয় হিলসা, অর্থাৎ হিন্দুস্থানী বা হিন্দিভাষী মানুষদের কাছে, উত্তরপ্রদেশ, বিহার এই সমস্ত অঞ্চলের মানুষের কাছে এই ইলিশই আবার হয়ে যাচ্ছে হিলসা। যদিও ইলিশ মাছের বিজ্ঞানসম্মত নাম হিলিসা ইলিশা। তো এই যে বিভিন্ন অঞ্চলের মাছেদের যে আলাদা আলাদা নাম, তেমনি আমাদের এই আড্ডাও কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম নামে পরিচিতি পায়। সেই জন্যই লেখক বলেছেন, আমরা আমাদের বাংলার ইলিশ নিয়ে যেমন গর্বিত, তেমনি ওই পাল্লা বা মদার যে অঞ্চলে যে নাম, সেই অঞ্চলের মানুষের কাছে সেই নামে বিশেষ মাহাত্ম্য প্রকাশ পায় বা তাদের রান্নার ধরন ধারণ স্বাদ তাদের কাছে প্রিয় হয়ে ওঠে, যা আমাদের কাছে প্রিয় হয়ে ওঠে না। উপর্যুক্ত সর্বমৎস্য একই বস্তু, দেশভেদে ভিন্ন নাম, তফাৎ মাত্র এইটুকু যে সর্ষে বাটা আর ফালি ফালি কাঁচা লঙ্কা দিয়ে আমরা যেরকম ইলিশ দেবীর পুজো দিই, বাদবাকিরা ওরকম ধারা পারে না। অর্থাৎ আমাদের ইলিশের রান্নার কৌশল, ধরন ধারণ এবং তার যে স্বাদ তৈরি করা সম্ভব, তা অন্য আর কেউ সেটা পারে না। লেখক এখানে ইলিশ দেবীর পুজো দিই, অর্থাৎ ইলিশকে এখানে দেবীর সঙ্গে তুলনা করে পুজো দেওয়ার কথা বলছেন। অর্থাৎ আমরা তাকে প্রসাদ রূপে ভক্ষণ করি, যেন রান্নাটা আমাদের কাছে পুজোর মতন। অর্থাৎ আড্ডা বহু দেশেই আছে, শুধু আমাদের মতো তরিবৎ করে রসিয়ে রসিয়ে চাখতে তারা জানে না। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই আড্ডা আছে, কিন্তু আমরা যেভাবে স্বাদ নিই, এই ইলিশের স্বাদ যেমন আমাদের ঠোঁটে মুখে মনে প্রাণে মেখে থাকে, সেরকমই আড্ডা একবার দিলে কারোর সঙ্গে কখনো কোথাও বসে সে আড্ডা যেন চিরতরে মনের মধ্যে গেঁথে থাকে, যদি মনের মধ্যে গেঁথে রাখার মতন সে আড্ডা হয়ে থাকে। অপিচ ভুললে চলবে না, অপিচ ভুললে চলবে না। অপিচ কথার অর্থ বলেছিলাম যে তবুও বা তথাপি। তো অপিচ ভুললে চলবে না মানে তথাপি ভুললে চলবে না। সিন্ধিরা আমাদের সর্ষে ইলিশ খেয়ে নাক ছিটকে বলেন, সিন্ধু প্রদেশের অধিবাসী যারা সিন্ধি, তারা কি বলে, উ কি উমদা চিজকে বরবাদ করে দিলে। অর্থাৎ এই যে উমদা চিজ মানে চমৎকার বস্তুটা কিভাবে ঠিক মতন না করে তৈরি করার জন্যে নষ্ট করে দিলে। ভৃগু কচ্ছের মানে ভরচের মহাজনগণ সিন্ধ্রি রান্না পাল্লা খেয়ে আল্লাহ আল্লাহ বলে রোদন করেন। আবার ওই একই রকমভাবে ভরচের মহাজন মহৎ ব্যক্তি যারা যারা এই ইলিশ কিনে খাওয়ার ক্ষমতা রাখে, তারাও খেয়ে আল্লাহ আল্লাহ বলে রোদন করেন, বলে একই রান্না হয়েছে। অর্থাৎ একজন এক প্রদেশের এক এলাকার মানুষের ইলিশ রান্না করা খাওয়া গ্রহণ করার স্বাদ আর এক এলাকার মানুষের সঙ্গে আর এক এলাকার রান্নার সঙ্গে মেলে না, খাপ খায় না, তাই সেটা আলাদা আলাদা হয়ে যায়। কে সূক্ষ্ম নিরপেক্ষ বিচার করবে, অর্থাৎ কারা ভালো রান্না করে, কাদের ইলিশের স্বাদ বেশি, এইসব বিচারটা কে করবে নিরপেক্ষভাবে? কারণ বাঙালি সবসময় আত্মগর্বের জাতি বলে পরিচিত, তারা নিজেদের ইলিশকেই সর্বশ্রেষ্ঠ আসনে রাখবে, এটাই স্বাভাবিক। কিন্তু অন্যরাও একই রকমভাবে তাদের কাছে তাদের এলাকায় উৎপন্ন ইলিশকে তারা বড় করে দেখবে, এটাও স্বাভাবিক। এই যে রসবস্তু অর্থাৎ রসাস্বাদনে অন্যতম এক উত্তম বস্তু, এবং আমার মতে
ভোজন রস সর্বরসের রসরাজ, অর্থাৎ খাওয়া দাওয়ার মধ্য দিয়ে, ভোজন করার মধ্য দিয়ে যে রসের স্বাদ পাওয়া যায় তা আর অন্য কোনো কিছুতে পাওয়া সম্ভব নয়। তাই কথা বলা হচ্ছে আমার মতে, অর্থাৎ প্রাবন্ধিকের মতে, ভোজন রস সর্বরসের রসরাজ। সব রসের শ্রেষ্ঠ রস হচ্ছে এই ভোজন রস। তাই কায়রোর আড্ডাবাজরা বলেন, কায়রো হচ্ছে কায়রো থেকে এসছে, কায়রো মিশর, একমাত্র তারাই নাকি আড্ডা দিতে জানেন। অর্থাৎ মিশরীয় লোকেরা তারা নিজেদেরকেই সবচেয়ে বেশি আড্ডাপ্রিয় বলে মনে করেন। কায়রোর আড্ডা কখনো কোনো অবস্থাতেই কারো বাড়িতে বসে না। আড্ডাবাজরা বলেন তাতে করে আড্ডার নিরপেক্ষতা কিংবা বলুন গণতন্ত্র লোপ পায়। অর্থাৎ আড্ডা দিতে গেলে খোলামেলা পরিবেশে, খোলামেলা জায়গায় আড্ডা দেওয়াটাই বাঞ্ছনীয়। আমরা এমনটা ভাবলেও কায়রোবাসীরা তাদের আড্ডার নিরপেক্ষতা বজায় না রেখে বা গণতন্ত্র লোভ ঘটিয়ে তারা বাড়িতে বসে আড্ডা দিতে চায় না। কি করে তারা? কারণ যার বাড়িতে আড্ডা বসলো তিনি পান্তা আষ্টা, খিচুড়িটা, ইলিশ ভাজাটা, আবার ইলিশ। সুশীল পাঠক, ক্ষমা করো, ওই বস্তুটির প্রতি আমার মারাত্মক দুর্বলতা আছে। বেহেশতের বর্ণনাতে ইলিশের উল্লেখ নেই বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে সেথায় যাবার কণামাত্র বাসনা আমার নেই। আগের দেশ ধরে বলি, ইলিশ ভাজাটা ফ্রি দেন বলে তাকে সবাই একটু বড্ড বেশি তোয়াজ করে। অর্থাৎ কোনো অতিথি বাড়িতে তারা আড্ডা দিতে বসে এবং বা বন্ধু বাড়িতে, আর যখন আড্ডা দেয় সবাই মিলে তখন সেই বাড়ির মালকিন বা মালিক তাদের একটু বাড়তি কদর করতে হয় এবং তারাও কিছু বেফাস বলতে পারে না যে আর কতক্ষণ ধরে আড্ডা চলবে। তাতে অতিথি অভ্যাগতরা অপমানিত হন। এই জন্যেই আড্ডাটা ঠিক সেখানে জমে না। এই যেন ঠিক আমরা কোনো নিমন্ত্রণ বাড়িতে হাজির হলাম, সেই বাড়ির কর্তা ব্যক্তিদের বাড়তি তোয়াজ করে অন্য সবাইকে গৌণ করে দেখার মতন। খুব সুন্দর কথা উদাহরণ হিসাবে তিনি ব্যবহার করেছেন, কিন্তু তার থেকেও মারাত্মক যেটা তিনি বলছেন, এই ব্র্যাকেটের মধ্যে লেখা আবার ইলিশ, অর্থাৎ কথা প্রসঙ্গে আবার সেই ইলিশ এসছে, ইলিশ ভাজাটা, খিচুড়িটা। সুশীল পাঠক মানে ভদ্র সমাজের পাঠকেরা ক্ষমা করো, প্রাবন্ধিক ক্ষমা করতে বলছেন। কেন? ওই বস্তুটির প্রতি আমার মারাত্মক দুর্বলতা আছে। অর্থাৎ ওই ইলিশের প্রতি তার দুর্বলতা থেকে বারংবার ইলিশ লেখার মধ্যে বা বলার মধ্যে এসে যাচ্ছে। বেহেশতের বর্ণনাতে, অর্থাৎ স্বর্গের বর্ণনা, স্বর্গের যে বর্ণনা আছে, সাধারণভাবে হাদিসের মত অনুসারে, কোরআন হাদিস, কোরআন শরীফ বা হাদিস, তো সেই হাদিসের মত অনুসারে বলা হচ্ছে মানে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম স্থানটির যে সৌন্দর্য তা 100 ভাগের মাত্র 3 ভাগ। এই হাদিস শরীফের বর্ণনা অনুসারে সেখানে বাকি 97 ভাগ বেশি সুন্দর কিছু আছে বলে কল্পনা করা হয়। এই যে বেহেশতের বর্ণনা, ইলিশের উল্লেখ নেই বলে, কিন্তু সেখানে এত সুন্দর বর্ণনা থাকলেও ইলিশের কোনো উল্লেখ নেই। তাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, অর্থাৎ 5 দফায় নামাজ পড়ে, 5 বার সারা দিনে রাতে 24 ঘন্টায় 5 বার নামাজ পড়ে যারা ওই স্বর্গে আরোহণ করবার কথা ভাবেন, লেখক তাদের মধ্যে পড়েন না। তার কোনো ইচ্ছাই নেই এই বেহেশতে বা স্বর্গে বা দেবলোকে যাওয়ার। রেস ধরে আবার বলি, ইলিশ ভাজাটা ফ্রি দেন বলে তাকে সবাই যেন একটু বড্ড বেশি তোয়াজ করে। ওই যে আগেই বললাম যে অতিথি অভ্যাগতরা তারা যেমন যে বাড়িতে অতিথি হিসাবে উপস্থিত থাকেন সেখানে আড্ডাটা বেশি দিতে চাইলেও অনেক সময় মন না চাইলেও বাড়তি তোয়াজ করে চলতে হয়। তাই আড্ডা গোত্রের মিশরী নিকোশী মহাশয়রা বলেন বাড়ির আড্ডায় মেল মেলে না। অর্থাৎ কোনো বাড়িতে গিয়ে এই যে আড্ডা দেব, সেই আড্ডায় আমন্ত্রণ অনেক সময় মেলে না। কেন মেলে না? যে বাড়িতে আড্ডা হয় সেই বাড়িতে আড্ডা দিতে গিয়ে দেখা যায় তারা অনেক সময় সেটাকে স্বাভাবিকভাবে অনেক সময় মেনেও নিতে পারে না। তাই পুনরায় আর আড্ডা দেওয়ার ভাবনা বা আড্ডার আমন্ত্রণও আসে না। অপিচ পশ্য কোনো কাফেতে যদি আড্ডা বসে তবে সেখানে কেউ কাউকে খয়ের খা বানাতে পারে না। যদিও শীঘ্র কোনো কাফেতে যদি আড্ডা বসে থাকে তাহলে সেখানে কেউ কাউকে খয়ের খা বানাতে পারে না, মানে
খয়ের খা শব্দের অর্থ হচ্ছে চাটুকার বা তাবেদারি করা বা মোসাহেবি করা। এইরকম তারা করতে পারে না। কেন পারে না? যেন পুরীর মন্দির, জাতফাত নেই, সব ভাই, সব বিরাদর, অর্থাৎ সবাই আপনজন। পুরীর মন্দিরে যেমন জাতপাত নেই বলে লেখক বর্ণনা করেছেন, তো সেখানে যেমন জাতপাতের কথা নেই বলে লেখকের ধারণা, সেই ধারণা অনুসরণ করে বলছি বা বলি যে এই কাফির আড্ডাতেও, কাফি শপের আড্ডাতেও কোনো জাতপাতের ব্যাপার থাকে না। সেখানকার আড্ডাটা তাই জমজমাট পরিপূর্ণ হয়ে ওঠে। এবং সবচেয়ে বড় কথা, বাড়ির গিন্নি মুখ পোড়া মিনসেরা ওঠে না কেন, কখনো শুনিয়ে কখনো আভাসে ইঙ্গিতে জানিয়ে অকারণে অকালে আড্ডার গলায় ছুরি চালাতে পারেন না। অর্থাৎ যে বাড়িতে আড্ডা হয় সেই বাড়ির কর্তা তাকে হয়তো গোপনে ডেকে কর্ত্রী বলছেন, পোড়ার মুখ মিনসেরা কি উঠবে না? এই মিনসে শব্দে সমস্ত পুরুষদেরকে বোঝানো হয়েছে। তো এই যে ভাবনা, এর মধ্য দিয়ে এটা পরিষ্কার হয় যে বাড়িতে অতিথিদের, অভ্যাগতদের ডেকে এনে তাদের উঠে যাওয়ার ভাবাটা কিন্তু যথার্থই বড় কোনো আড্ডার পর্যায়ে পড়ে না। তাকেই প্রাবন্ধিক বলেছেন অকালে আড্ডার গলায় ছুরি চালাতে পারেন না, অর্থাৎ এটা করতে পারেন না, এটা অন্যায়। বাড়িতে ডেকে এনে তাদেরকে চলে যাওয়ার ভাবা বা তাদের চলে যেতে বলা এক ধরনের অন্যায়। তার চেয়ে দেখো দিকিনি দিব্যি কাফেতে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছ, পছন্দ মাফিক মমলেট কাটলেট খাচ্ছ, আড্ডা জমজমাট ভরভরাট, কেউ বাড়ি যাবার নামটি করছে না, কারো গিন্নি এসে উপস্থিত হবেন সে ভয়ও নেই। আর চাই কি? অর্থাৎ কাফি শপে বসে ঘন্টার পর ঘন্টা, দিনকে রাত, রাতকে দিন করে এই যে আড্ডা চলে, সেই আড্ডাখানায় কারোর স্ত্রী এসেও বলবে না অনেক তো রাত হলো, এবার বাড়ি চলো। অর্থাৎ রাত যত রাতই হোক না কেন, আড্ডাই আড্ডা, আড্ডার মধ্য দিয়ে আনন্দ উপভোগ করাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। সেখানে স্ত্রী গৌণ। লেখকের বা প্রাবন্ধিকের এই ভাবনার মধ্য দিয়ে আজ এইটুকুই আমি শেষ করছি। পরে আবার আসব অন্য একটি ভিডিওর মধ্য দিয়ে। ততক্ষণে তোমরা যদি ভালো লেগে থাকে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করো, আর অবশ্যই একটা লাইক করো। কোনো কিছু জানবার আকাঙ্ক্ষা থাকলে কমেন্টের মধ্য দিয়ে জানাও। আমার এই উত্তম কথা চ্যানেলে তোমাদের সব সময়ের জন্য স্বাগত।